দর্শন করেছেন। গুরু মহারাজ নিজে কীর্তন মেলায় অংশগ্রহণ করেছেন, কীর্তন করেছেন। আর গুরু মহারাজের সেই দরদ ভরা প্রেমের কীর্তন, হ্যাঁ, শুদ্ধ ভক্ত তো এমন ভাবে কীর্তন করেছেন, নিত্যানন্দ প্রভু কান্না করে দিয়েছেন। সেই ছবি সারা বিশ্বে তোলপাড় করে ফেলেছে, ভাইরাল করে ফেলেছে। তা যেহেতু আপনারা জানেন মহাপ্রভু পার্শ্বদ নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার হচ্ছে শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আবেশ অবতার মানে বলেন তো, নিতাইয়ের সমস্ত শক্তি শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে অর্পণ করেছেন নিতাই। তাই মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু সেই শক্তি নিয়ে আজ শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ সারা বিশ্বব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্রের। এবং পৃথিবীর এমন কোনো কর্নার নেই, এমন কোনো অঞ্চল নেই, সেই অঞ্চলের পতিত জীবদের তিনি উদ্ধার করছেন না। তাই যারা মায়াপুর যেতে পারছেন না, অন্তত কীর্তন মেলার শ্রবণ করার চেষ্টা করবেন। এখানে কোনো বায়না দিয়ে নিয়ে এসব দলের কীর্তন না, স্ব-ইচ্ছায় দেশ বিদেশ থেকে পাসপোর্ট ভিসা করে এসেছে শুধু মহাপ্রভুকে কীর্তন শোনানোর জন্য, প্রেম সে কীর্তন শোনানোর জন্য। এখানে আর্থিক কোনো ব্যাপার স্যাপার এখানে নেই। দেখবেন সেই নামে কত আনন্দ, দেখবেন ঢেউ খেলে যাচ্ছে, ঢেউ। গুরু মহারাজ যখন কীর্তন করছিলেন ঢেউ খেলে গেছে, একটা তিল ধারণের ঠাঁই নেই পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে, তিল ধারণের ঠাঁই নেই। যাই হোক, আপনারা যারা যাননি তাদের উদ্দেশ্যে একটু বললাম। আর যদি আপনারা চান তাহলে আজকে এই নবদ্বীপ মন্ডল কি, নবদ্বীপ মন্ডল কিভাবে সৃষ্টি হয়েছিল, নয়ডান দ্বীপের নাম, কিছু কিছু লীলা সমূহ আমরা স্মরণ করতে পারি এক সপ্তাহ। আমরা যদি বীরত্বের ভাগবত রেখে এখন আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা মানুষে করে ফেলতে পারি। এখন এই সম্পর্কে আমি দীনদয়াল শ্যাম দাস প্রভুকে বলবো কি করলে ভালো হয়। এখন কি আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করব নাকি অনন্ত দিন ক্লাস চালানো যাবে? অনন্ত দিন ক্লাস চালানো যাবে। আমি কালকে বলতে এই যে আপনাদের গ্রন্থ সব এসে গেছে, যারা গ্রন্থ টাকা দিয়েছেন তাদের গ্রন্থ নিয়ে এসছি, আর যারা টাকা দেবেন তাদের তা তৈরি হয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে পেতে হবে, যেহেতু আমি এখানে থাকছি না। তো তারপর পাঠানোর ব্যবস্থা করা যাবে, এখান থেকে নবলায় পরিবহন করে পাঠিয়ে দেবে। এই হচ্ছে এক সেট গ্রন্থ, এই যে এই হচ্ছে 2 কেজি 2.5 কেজি ওজন। আজকে পেয়ে যাবেন, যারা আশেপাশে আছেন আজকে পেয়ে যাবেন। জয় নবদ্বীপ ধাম কি, জয় মায়াপুর ধাম কি। কারোর একটা আইডি অন আছে মনে হচ্ছে। আমারটা অন আছে, অফ করে দিন সবাই, স্পিকার অফ না করে দিলে শব্দ হচ্ছে। ওই আমি অফ করিনি। বলছে বৃহত্তম ভাগবত একটু বিশ্রাম দিয়ে এক সপ্তাহ যেহেতু পরিক্রমা হবে, তো পরিক্রমার সাথে সাথে আমরাও একটু পরিক্রমা করলে ভালো হবে, মজা হবে, সুন্দর হবে, আমার মতামত আর কি। আর যদি সবাই চায় হতে পারে। হরে কৃষ্ণ। আমরা সবাই চাই। 8,000 টাকা করে জমা দিতে হবে, 8,000 টাকা। পাসপোর্ট ভিসা সহ, ভিসা সহ 10 দিনকে থাকা খাওয়া সব মাত্র 8,000 টাকা। সবাই আমাদের দীনদয়ালপুরকে জমা দিবেন, দিয়ে ব্যাগ লাগেজ গোছাই ফেলতে হয়। ওখানে যেতে গেলে যে সমস্ত জিনিস আপনি সাথে নেবেন, প্রচুর কাপড় চোপড় নেবেন না। মাতাজিদের উদ্দেশ্যে আগে বলি, আমাদের কিন্তু নবদ্বীপ মন্ডল পরিক্রমায় তোড়জোড় শুরু হয়ে গেল কিন্তু অলরেডি। দেখেন আনন্দ পাবেন আপনারা অবশ্যই, যেহেতু আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যাব পাসপোর্ট ভিসা ছাড়াই। এই পাওয়ার আপনারা পেয়ে গেলেন মহাপ্রভুর কৃপায়। পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে না, ঠিক আছে?
শুধু আমার সাথে থাকবেন আপনারা। তারপর মনে হচ্ছে এখন একটা আইডি খোলা আছে কার, শব্দ হচ্ছে। আচ্ছা আমি দেখি এখান থেকে অফ করতে পারি কিনা। মনে হয় পারলাম। এটা কিসের শব্দ হচ্ছে একটা, আপনারা পাচ্ছেন শব্দ? নটবর ব্রজেন্দ্র দাস এসছে ক্লাসে? একটা হরে কৃষ্ণ প্রভু, কিছু শোনা যায় না। কথা বোঝা যাচ্ছে না প্রভু। হরে কৃষ্ণ। কেউ শুনতে পাচ্ছে না। এবার শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হরে কৃষ্ণ। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সবাই নেবেন যা যা, একটা টলি ব্যাগ নেবেন না, তাহলে কিন্তু ট্রাকে নষ্ট হয়ে যাবে। টলি ব্যাগ মানে সিম্পল ব্যাগ নেবেন, ব্যাগ নেবেন, একটা বস্তা নেবেন, সাদা চিনির বস্তা। তো চিনির বস্তার গায়ে আপনার নাম লিখবেন বড় করে, হ্যাঁ, দীনদয়াল শ্যাম দাস, নোয়াপাড়া, যশোর। ওই ব্যাগের গায়ে এমন বড় বড় লেখা থাকবে, ট্রাকের থেকে নামাই দেবে 1,500 ব্যাগ, ওতে চিনে নেবেন আপনারটা। সিস্টেম শিখাই দিই, তা নাহলে আপনারা গিয়ে ঝামেলা করে ফেলবেন। আগে একটা চিনির বস্তা নেবেন, সাদা অথবা লাল, যাই নেন না কেন, যাতে আপনি বুঝতে পারেন সেই চিনি বস্তাকে আপনার নাম লিখবেন বড় করে, আর আপনি কোথা থেকে গেছেন সেটা নাম লিখবেন। আর কাপড় চোপড় স্বল্প পরিমাণে নেবেন, 2 থেকে 3 সেট। গামছা নেবেন 2টা। আর ওষুধপত্র, সাবান, মশারি, একটা ছুরি, হ্যাঁ, মশার কয়েল নেবেন না। আর শর্টকাট মাতাজিরা কোনো শর্টকাট ড্রেস নেবেন না, ওখানে সারা পৃথিবীর গৌর ভক্তরা থাকবে, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরা থাকবে। দেখবেন এরকম নির্দেশনা দিয়ে থাকবে, কিছু শ্যাম্পু সাবান সাথে রাখবেন, ব্রাশ ইত্যাদি। আর মাতাজিদের যে প্রসাদনী সামগ্রী, ওটাও নেবেন। ওটা আর না নিতে বললে তো মনে কষ্ট পাবেন, ওটাও নেবেন। নিয়ে মিডিয়াম একটা ব্যাগ নেবেন। দড়ি নেবেন, দড়ি কাপড় নাড়ার জন্য। কার সাথে ঝগড়াঝাটি করবেন গিয়ে, ভোরবেলায় স্নান করে কাপড় নাড়তে হবে, দড়ি নেবেন একটা। টর্চ লাইট নেবেন একটা, টর্চ লাইট, ছোট টর্চ লাইট পাওয়া যায় এখন 20, 30, 40, 50 টাকা। রাত বেরাত বাইরে যেতে হতে পারে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, নতুন জায়গা চিনবেন না, কিংবা একটা এমন একটা রাত চাইলে আপনি লাইট জ্বালাতে পারবেন না, রাত 9টার পরে লাইট বন্ধ হয়ে যাবে, আর 4টের পরে অন করে দিবে কর্তৃপক্ষ। আপনি চাইলে লাইট জ্বালাতে পারবেন না, দ্যাটস আপনার রাত 12টার সময় বাইরে যাওয়ার প্রয়োজন, তখন আপনাকে একটা টর্চ লাইটের প্রয়োজন হতে পারে। এই হচ্ছে, আপনারা যেভাবে যাবেন এইসব গোছায় ফেলেন। আমরা এক্ষুনি বেনাপোলের ট্রেন 6টা, নপাড়াতে এখন ওঠার টাইম হয়ে গেছে, নপাড়াতে উঠে পড়েন ট্রেনে। আমরা এক্ষুনি বেনাপোল চলে যাব। বেনাপোল গিয়ে ইমিগ্রেশন লাগবে না আজকে, সবাই বলবেন আমরা মহাপ্রভুর লোক। আর এই তিলক মালা দেখলে আর মহাপ্রভুর লোক বললে ছেড়ে দেবে, কোনো কাস্টমার আপনাদের আটকাবে না। আর আমি তো পিছনে আছি আপনাদের। এত সুন্দর বিনা পয়সায় নবদ্বীপ পরিক্রমা, কোনো প্রেসার ছাড়াই। আমরা এখন বেনাপোলে সবাই পৌঁছে যাই নাকি? সবাই লাইন দিয়ে যাবেন, অন্তত ভদ্রতা বজায় রাখবেন, টাকা দেন না না দেন, অন্তত বুঝুক যে মহাপ্রভুর এই সমস্ত ভক্তরা অত্যন্ত ভদ্র এবং তারা খুব সুশৃঙ্খল।
এবং বিনয়ী, সদাচারী, সদালাপী। এই বিষয়গুলো রাস্তাঘাটে বজায় রাখলে তাকে কেউ কখনো ডিস্টার্ব করবে না। বিপদ পড়লেও বা বড় অন্যায় করলেও অন্তত ক্ষমা পেয়ে যাবেন। আমরা অনেক সময় গাড়ি মোটরসাইকেল চালানোর সময় অনেক সময় ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট নিতে মনে থাকে না। সেক্ষেত্রে আমরা তর্ক বিতর্ক না করে লজ্জাবোধ করি, ভুল স্বীকার করি, আইনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আমাদের আচার আচরণে ওরা খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দেয়। ঠিক পথে চলার ক্ষেত্রে এরকম কিছু পলিসি অ্যাপ্লাই করতে হয়। সৎ আলাপি, বিনয়ী, ভদ্রতা, নম্রতা এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে আপনি সব জায়গা থেকে পার হয়ে যেতে পারবেন। কাস্টমসে আপনাদের ভিসা লাগবে না, তার মানে এই নাই যে তাদের মাথার পথে আপনি একদম গড গড করে চলে আসবেন। যারা লাইন দিয়ে দাঁড়ায় আছে তাদের ধাক্কা ধুক্কি দিয়ে এরা করবেন না। ওপাশে কার্তিক ঘোষের দোকানে চলে যান সবাই, যারা আগে পার হয়ে যাচ্ছেন, গিয়ে ওখান থেকে কার্তিক ঘোষের ওখানে রঞ্জিত দাদারে বলেন টাকা পয়সা ভাঙাইতে না, সর্বোচ্চ মূল্যটা দিয়ে দিতে। গিয়ে ওখানে আপনাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, ওই গাড়িতে উঠে পড়েন। সিট নিয়েও যেন ঝামেলা করবেন না, সবসময় বৈষ্ণবীয় ভাব বজায় রাখবেন। ভাববেন যে আমার থেকে দীনদয়াল শ্যামদাস প্রভু একটু বয়সে সিনিয়র, তাহলে ওনাকে ভালো সিটটা দিয়ে আমি পিছনে বসি। ও মাতাজি আপনি দাঁড়িয়েছেন, আপনি বসুন, আমি তো ইয়াং মানুষ, পরে আমি পিছনে বসছি। এই মনোভাব পোষণ করতে হবে না, আমি আগে এসেছি, আমি আগে সিট ধরবো, এরকম মনোভাব থাকবে জাগতিক মানুষের। ঠিক আছে, সবাই বাসে উঠে পড়েন, কেউ যেন বাদ না চায়। আপনারা আপনাদের পরিচিত জনকে খেয়াল করবেন। আপনার পাশে কে যাচ্ছে, নোয়াপাড়া থেকে কারা যাচ্ছে দুইজন খেয়াল করলেন, ঢাকা থেকে কারা যাচ্ছে তারা খেয়াল রাখলেন। পাশাপাশি বসার চেষ্টা করবেন যে যে মানুষ, তাই খুঁজতে সুবিধা হয়। এই যে পলিসি গুলো বলছে এগুলো কিন্তু ট্যুর বা তীর্থযাত্রা পরিক্রমার সিস্টেম সব জানা হয়ে যাবে, কোর্সিং হয়ে যাচ্ছে, কোর্স করা হয়ে যাচ্ছে। আর যার সাথে ভাব তার পাশে বললি লাভ, যার সাথে ভাব তার পাশে বসলে লাভ, পাশে পাশে। হ্যাঁ, দেখবেন কত গল্প, ঘুম আসবে না সারা রাত। আর ওখানে দেখবেন আপনাদের যশোরের জন্য রুম বরাদ্দ আছে প্রত্যেকটা। গিয়ে দেখবেন কীর্তন মেলা চলছে, তো ওখানে ক্যাম্প করে দেওয়া হয়েছে। যশোরের ক্যাম্প কোনটা, বাংলাদেশের ক্যাম্প কোনটা, সেই ক্যাম্পে গিয়ে সব ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে উঠবেন। মেদিনীপুর বা ভারতীয় কোনো ক্যাম্পে গেলে আপনাকে কিন্তু পরবর্তীতে বের করে দেবে। দেখবেন ওখানে ক্যাম্পের এই টাঙানো আছে, বাংলাদেশের কত নম্বর ক্যাম্প, হ্যাঁ, নেপালের কত নম্বর ক্যাম্প, ভারতীয়দের হিন্দি গ্রুপের কত নম্বর ক্যাম্প, সব টাঙানো আছে। আপনারা একটু শুধু ফলো করবেন, ঠান্ডা মাথায় তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, বাঙালির স্বভাব ওখানে প্রদর্শন করবেন না। আমাদের বাঙালিদের তো স্বভাব আছে না, ওটা ওখানে প্রদর্শন করা যাবে না। ওখানে প্রদর্শন করবেন মহাপ্রভুর ভক্তদের স্বভাব। নিয়ম শৃঙ্খলা আমি না বললে আপনারা সমস্যায় পড়ে যাবেন, আমার বদনাম হবে। এই গ্রুপ কে নিয়ে আসছে, অদ্বৈত ভগবান দাস, অদ্বৈত ভগবান দাস রাখো। হ্যাঁ, প্রশিক্ষণ না দিয়ে নিয়ে এসছে এসব নতুন লোকজন, বোঝে না কিছু, এরকম জন না শুনতে হয় আমাকে। আমার ছাতা পাওনা হবে না শেষে, তা আবার সেটা বন্ধ করতে পারে। ছাতা পুরস্কার দেবেন টিম লিডারদের, সেটা বন্ধ হয়ে যাবে না আপনাদের এই জন্য। কিন্তু আমার ছাতাটা দরকার। একটা ব্যাগ দেবে, ছাতা দেবে, একটা জলের বোতল দেবে। তো আপনারা সবাই বাস ছেড়ে দিচ্ছে, চাই ভক্ত রক্ষক ভগবান নৃসিংহদেব কি জয়। ভগবান ঈশ্বরদেবের নাম স্মরণ করে আমাদের বাস ছেড়ে দিলে এবং বাসে চলতে চলতে আমি সমস্ত নিয়ম কানুন বলি, তাহলে আমাদের যাওয়া হয়ে যাবে মায়াপুরের সময় মতন, আবার আমাদের সমস্ত নিয়ম কানুন জানাও হয়ে যাবে। মায়াপুর যাওয়ার পরে যেখানে বাস থামবে আস্তে আস্তে সব ধীরে ধীরে নামবেন। নেমে প্রথমে যারা যাচ্ছেন নতুন বুঝবেন না, আমাকে অনুসরণ করবেন। আমরা গীতা ভবনের উত্তর পাশে ওই ক্যাম্পটা সমস্ত বাঙালিদের ক্যাম্প হয়েছে শুনেছি আমি, ওখানে আমরা উঠবো। ব্যাগ ট্রাক রেখে ধীরে ধীরে আমরা 2 তলা 3 তলায় চলে যাবো। গীতা ভবনে স্নান আদি সারবো, ফ্রেশ হওয়া, মলমূত্র ত্যাগ, স্নান আদি সেরে ফ্রেশ হয়ে তিলক আদি ধারণ করব। ধারণ করে আমরা আগে ভগবানকে দর্শন করতে যাব, যেহেতু বিকেল বেলা হয়ে গেছে। ভগবানকে দর্শন করে আমাদের গদা ভবনে প্রসাদ পাই, প্রসাদ যখন পাবোই মানুষে, তা সস্তা প্রসাদ পেয়ে লাভ কি? হ্যাঁ, গদা ভবনে প্রসাদ আছে গর্জিয়াস প্রসাদ, আর হচ্ছে ওই পাশে আছে
40 টাকার প্রসাদ, ওটার দরকার নেই। আমরা যে কদিন থাকবো, ট্যুর শুরু হলে তোর প্রসাদ বাইরে পাওয়া লাগবে না। গদা ভবনে বুকিং দিয়ে রাখছি, আপনাদের যত খুশি ওখানে গর্জিয়াস প্রসাদ পাবেন, কিন্তু লাইন লেন্স ধীরে সুস্থে বজায় রাখবেন, যেভাবে নিয়ম কানুন সবাই পালন করবেন। লাইন দিয়ে যাবেন, প্লেট নেবেন, প্রসাদ লাইন দিয়ে নিয়ে, আপনাদের মাথায় ব্যথা যাদের আছে বয়স্ক, তারা সিনিয়রদের জন্য বেঞ্চ, চেয়ার বেঞ্চ দেওয়া আছে। আর সিম্পল যারা আপনারা বলিষ্ঠ ভক্ত, আপনারা সুন্দর করে ইয়ে করা আছে আমাদের রামশেরার মতো, ওখানে বসে পড়বেন, প্রসাদ পাবেন। আবার যদি লাগে দেখবেন মাঝখান দিয়ে প্রসাদ নিয়ে বসে আছে, ওখান থেকে নিয়ে আসবেন, যত খুশি নেবেন, কোনো কথা নেই। শুধু সিস্টেম বজায় রাখবেন, হই হুল্লাড় করবেন না, চিল্লাপাল্লা করবেন না। দেখবেন 2000 লোক প্রসাদ পাচ্ছে, কোনো শব্দ নেই। নিয়ে প্রসাদ পাওয়ার পরে ওই উত্তর পাশ দিয়ে বেরিয়ে যাবেন, দেখবেন ওখানে হাত ধোয়ার সুন্দর সিস্টেম আছে, প্লেটটা নিয়ে জন্য একজন দাঁড়িয়ে আছে। প্রসাদ পেয়ে আবার রুমে চলে আসবেন, রুমে এসে বিশ্রাম করবেন। সন্ধ্যা আরতিতে নিত্য কীর্তন করতে হবে, চান্স পাবেন কিনা জানি না, তিল ধরনের ট্রাই থাকবে না। তারপরেও চেষ্টা করবেন, যেহেতু আপনারা নতুন গিয়েছেন, সন্ধ্যা আরতি যোগদান করবেন। এবার আপনাদেরকে আগামীকালকে আমরা আমরা পরিক্রমা শুরুই করে দিই নাকি? পরিক্রমা শুরু করার আগে আমাদের এই নবদ্বীপ ধাম সম্পর্কে জানার প্রয়োজন। আজকে আমরা প্রসাদের পরে 5টা থেকে 6টা পর্যন্ত আমরা আলোচনা আছে, আপনারা বিশ্রাম করুন। এখন বিশ্রামে থাকুন। আমি ঠিক 5টায় আমাদের এই নবদ্বীপের উপর ক্লাস দেবো আমি একটা আপনাদেরকে। ততক্ষণ আমিও আমার কিছু কাজ আছে, এখানে তো ফ্রি করা যাবে না। নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে গেলে প্রায় 2000 টাকা করে আমাদের প্রণামী। এই প্রণামীটা আমি আপাতত দিয়ে দিচ্ছি ঘাটের থেকে সবার, আপনারা পরে আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে? যদি পরিক্রমা করে প্রসাদ পেয়ে দেখে শুনে আনন্দ পান, পরে আমাকে দিয়ে দিলে হবে। আমি হরে এখন কৃষ্ণ দিয়ে দিচ্ছি, প্রভু, কিন্তু হঠাৎ করে যাচ্ছি তো। আমরা কি বাসায় বসে বসে পরিক্রমা করছি নাকি তো আজকে? আগামীকাল সকালে যখন আপনারা মঙ্গলারতি করবেন, ব্যাগটা গুছিয়ে নেবেন, এখানে কিন্তু কিছু রাখা যাবে না। সোনা দানা যদি থাকে, অধিক টাকা যদি থাকে, অতিরিক্ত লাগেজ যদি থাকে, সন্ধ্যের সময় দেখবেন গীতা ভবনের নিচতলায় প্রসাদ হলের ডান পাশে জমা নেবে। 1 টাকাও দিতে হবে না। শুধু আপনি কি কি জমা রাখছেন, সোনা দানা, টাকা পয়সা, পাসপোর্টও রেখে যাবেন, বিপদ আপদ হয়ে যেতে পারে, হারাই গেলে। কিন্তু পাসপোর্ট আছে আমাদের কাছে নাকি? পাসপোর্ট তো নেই, পাসপোর্ট ছাড়াই। হ্যাঁ, তারপর যদি কারো কাছে পাসপোর্ট থাকে রেখে যাবেন, মূল্যবান গহনা অলংকার আদি টাকা পয়সা থাকলে রেখে যাবেন, এখানে বন্ধক, ফ্রি বন্ধক রেখে যাবেন। হ্যাঁ, ওটা সুরক্ষিত থাকবে। 9 দিনের দিন ফেরবো যখন, তখন আবার ওই একটা টোকন দেবে, টোকনে উল্লেখ করা থাকে কি কি রেখে যাচ্ছে। আর টাকা যদি থাকে, বেশি টাকা রেখে যাবেন, ওখানে আমাদের রাস্তায় চলাফেরার পথে 1-1.5 হাজার টাকা কাছে রাখলেই হবে, ঠিক আছে? তো সবাই রাখবেন। আর সকাল বেলায় মঙ্গল আরতির দিন যাওয়ার আগে কিন্তু আপনার ব্যাগ গুছাই ফেলবেন। যে ব্যাগ আপনি ট্যুরে নিয়ে যাবেন, মানে আমরা কিন্তু আর থাকবো না। আগামীকাল থেকে কিন্তু আমাদের ধাম বাস হবে, ধামে ধামে প্যান্ডেল করা আছে, সেই প্যান্ডেলে রাত্রে ঘুমাতে হবে। বড় বড় ঢেলার উপরে ঘুমাতে হবে, ধুলোর উপরে ঘুমাতে হবে। ধুলি মাখো মাখো রে, এই না ব্রজের ধুলি, আপনার গান না, সেই ব্রজের ধুলি মাখবে সারা শরীরে। মজার বিষয় হচ্ছে, সারা এখানে মহাপ্রভুর শিক্ষা হচ্ছে এই যে, আমরা দেখেন জাগতিক ভাবে 2 ভাই যদি থাকি, আপন 2 ভাই, একই মায়ের পেটের, একই মায়ের স্তন পান করেছে, 2 ভাই কিন্তু মিলেমিশে একসাথে থাকতে পারি না, আলাদা হয়ে যায়, 2 হাড়ি হয়ে যায়। এমনকি যদি আমাদের চরিত্র গুণাবলী আরো ভালো হয়, তাহলে 3 হাড়ি হয়, বাবা মা দুনি আর একটা হাড়ি হয়, যদি আমরা ভালো সন্তান হই, তাই না? শব্দ আসতেছে। 3 হাড়ি হয় কেন? বাবা মার 1 হাড়ি, 2 ভাই 2 হাড়ি। তো আমাদের গ্রামে আর এক ধাপে আগায় দেখলাম, নাতি বিয়ে করেছে, নাত বউ এসে গেছে, তারা আর এক হাড়ি হয়ে গেছে। বোঝা গেল? বড় ছেলে বিয়ে করে নিয়ে, বড় ছেলের বড় ছেলে হয়েছে, সেটা বিয়ে করে নিয়েছে, তার আর এক হাড়ি, যদি ভালো গুণ থাকে। আর মহাপুরুষ শিক্ষা কি, সারা পৃথিবীর মানুষ এক হাড়িতে খাচ্ছে। আমরা আলাদা হয়ে যাচ্ছে, আর সারা পৃথিবীর মানুষ আমরা এক হাড়িতে খাচ্ছি, মানে এক পরিবার। পরিবার কাকে বলে? যারা একই অন্নে প্রতিপালিত হয়, তাদের পরিবার বলে না?
সারা পৃথিবীর কি আমেরিকান, কি অস্ট্রেলিয়ান, কি রাশিয়ান, কি ভারতীয়, কি জাপানিজ, কি নেপালিজ, কি মালয়েশিয়া, কি সিঙ্গাপুর, কি দুবাই, সবাই মহাপ্রভুর পরিবারের সন্তান হয়ে গেছে। আমরা সবাই এক পরিবারের, কি সাদা, কি কালো, কি ধলো, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি বাঙালি, কি আমি হিন্দি, সব একাকার হয়ে গেছে, এক হাড়িতে প্রতিফলিত হচ্ছে। আমরা এক পরিবার। হ্যাঁ, আমাদের স্লোগান কি? গৌরঙ্গ নিত্যানন্দ। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। আমরা আলাদা হতে পারি না, আমরা এক হয়ে যাই। এখন যেমন আমরা এখানে একটা পরিবার আছি, 60 জনের একটা পরিবার, আজকে হয়তো 2-5 জন কম জয়েন করেছে। আমি অনেকে নক করিনি, কালকে থেকে নক করছিও না। তারপরেও আমি কালকে দেখলাম 62 জন হয়ে গেছিল, কিন্তু আজকে 52-53 জন, 55 জনে ওঠা বসা করছে। এখনো 5-7 জন আজকে আসেনি। আর আসেনি আমি জানি না, আর খবরও নিতে পারি না। এই জন্য আপনাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে। এই 5-7 জন যে নবদ্বীপে যেতে পারলো না, এরপরে তো যেতে পারবে না, তখন পাসপোর্ট ভিসা লাগবে, 8,000 টাকা লাগবে। তো এই ব্যাগ গুছাবেন, ওই যে বস্তা নিয়ে যাতে পেরেছিলাম, মনে আছে? নাম লিখে আপনার ব্যাগটা বস্তায় কেন ভরবেন জানেন? এই ব্যাগটা ছেলে দেওয়া হবে ট্রাকের পরে, আবার নামিয়ে ধুলোর পরে রাখা হবে লাইন দিয়ে। ওই 10-15টা ট্রাক থাকবে শুধু এগুলো লাগেজ পাওয়ার জন্য। আর আপনি চিনবেন কি করে? 1,500 ব্যাগের মধ্যে আপনার ব্যাগ চিনবেন শুধুমাত্র এই যে বস্তায় ভরা নাম লেখা থাকবে বড় বড়, তাই দেখে। আমরা নিয়ে যাই চিনির বস্তা, হ্যাঁ, লাল চিনির বস্তা নিয়ে যাই দুটো, আমাদের নাম লেখা লাগে না। 1,500 বস্তার মধ্যে বোঝা যায় ওই লাল বস্তাটা আমার। ঠিক আছে? ওই বস্তার মধ্যে ব্যাগটা ভরবেন, আপনার ব্যাগটা ভরে মুখ দিয়ে মাথায় করে নিয়ে শুধু একটা ছোট ব্যাগ কাছে রাখবেন, হালকা ব্যাগ। সেই ব্যাগটা আপনাদের কর্তৃপক্ষ দেবে, যে 2,000 টাকা করে টাকা জমা দিলাম না, একটা হালকা ব্যাগ দেবে, পিঠে বাঁধানোর জন্য একটা জলের বোতল দেবে, মোবাইলটা রাখবেন, হালকা একটু খাবার রাখবেন, প্রসাদ, যদি কোনো কাজে লাগে। ডায়াবেটিস রোগী থাকে, অনেক ক্ষুধা লাগে, দুর্বল লাগে, এমন ব্যক্তিরা যারা থাকেন, এই ব্যাগটা কাছে রাখবেন, মোবাইলটা কাছে রাখবেন। আর বড় ব্যাগটার মধ্যে সবকিছু দিয়ে মুখ বেঁধে দেখবেন সকালে যখন মঙ্গল আরতি যাবেন, ব্যাগটা ঘাড়ে করে মন্দিরে একদম রুম থেকে বেরিয়ে আসবেন। এসে এক পাশে মাতাজির ব্যাগ জমা নিচ্ছে এক ট্রাকের গোড়ায়, আর এক ট্রাকের গোড়ায় দেখবেন প্রভুদের ব্যাগ জমা নিচ্ছে। মাতাজিদের ট্রাকের গোড়ায় ব্যাগটা রাখবেন, বস্তাটা। আর প্রভুদের প্রভুদের যে ট্রাক, সেখানে রাখবেন। ঠিক আছে? রেখে মঙ্গল আরতিতে যাবেন। মঙ্গল আরতি সেরে দেরি করবেন না। আজকে কিন্তু আমাদের, আগামীকাল কিন্তু আমাদের এই যাত্রা বেরিয়ে যাবে। ঠিক আছে? আমরা কি আগে আগে করবো না ওদের সাথে সাথে করবো দাদা? পরিক্রমা কি আগে আগে করে ফেলবো না ওদের সাথে সাথে করবো? সাথে সাথে হলে ভালো হবে রে, সাথে সাথে আমরা সাথে সাথে মজা সাথে তাহলে এত আগে যেহেতু, এত আগে কিন্তু ফ্রি খাতি দেবেন না নে? এত বাস্তবতা হ্যাঁ, মানে এমন করে স্বপ্ন দেখাচ্ছেন। মনে হচ্ছে আপনারা এখন মায়াপুরে বিশ্রাম নিচ্ছেন না? গদা ভবনে খেয়ে দে। আপনার ভাষ্য একেবারে বাস্তবের থেকে কল্পনা হচ্ছে। গদা ভবনের প্রসাদ সেই মানের প্রসাদ, মিষ্টি তো এটা থাকবেই, একটা মিষ্টি তো থাকবেই। আর রাত্রে আপনারা দেখবেন রুটি, অন্ন, যা চাইবেন সব রকম থাকবে। যার যেটা পছন্দ খাবেন। আমরা তো নবদ্বীপে পৌঁছেই গেলাম। হ্যাঁ, আমরা তো এখন দুপুরে প্রসাদ পাওয়া শেষ। কীর্তন মেলা চলছে, এখন কীর্তন মেলায় যাবেন সবাই। আসলে 1 ঘন্টা করে প্রবচন দেবো আমি, নবদ্বীপ ধাম সম্পর্কে ধারণা দেবো আগে আগে। ঠিক আছে? এই নবদ্বীপ সম্পর্কে ধারণা দেব, তারপরে আমরা পরিক্রমা। আজকের থেকে শুরু না? 19 তারিখ থেকে শুরু না? ঠিকই তো আছে। আজকে থেকে করবো, আজকে হ্যাঁ, ঠিকই তো আছে। আমরা তো পিছিয়ে যাচ্ছিলাম প্রায়। তাহলে সবাই ব্যাগ লাগেজ নিয়ে নেমে পড়েন। হ্যাঁ, সবাই পরিক্রমায় লাইনে ঢুকে পড়েন। তো
দেখেন 7টা দল বেরোচ্ছে, যেন ভুল দলে চলে যায় না। 7টা টিম হবে, যত ভক্ত পরিক্রমা করবে না। প্রপাত গ্রুপ হবে 2টা, এখন একটাই হয় না। নামহট্ট গ্রুপ হবে 3টা, একটা হচ্ছে রাশিয়ান গ্রুপ হবে, হিন্দি গ্রুপ, আর সর্বভারতীয় গ্রুপ একটা হবে। আমরা নামহট্ট গ্রুপে এবার জয়েন করি নাকি গীতা ভবন থেকে থাকবো প্রভাত গ্রুপে? কোনটা? প্রভাত গ্রুপে থাকলে বেশি আনন্দ, কারণ এই প্রভাত গ্রুপের 90% বাংলাদেশিরা। আর যদি ধুলো গায়ে মাখতে হয়, রাস্তাঘাটে আনন্দ করতে হয়, নৃত্য করতে হয়, অভিনয় করতে হয়, পাঠ দিতে হয়, সব কিন্তু বাঙালিরা। পুরো টিম দখল করে নিয়ন্ত্রণ করে বাঙালিরা। আর সারা এই 8 দিন ব্যাপী যত প্রসাদ হবে, গর্জিয়াস প্রসাদ, সেই প্রসাদের সব রেসপন্স করে বাংলাদেশের ভক্তরা। প্রায় একদিন হয়তো দুবাই থেকে কেউ করে, আর হয়তো কলকাতা থেকে বা দিল্লি থেকে একজন কেউ করে। বাকি সব দিন 3 বেলা প্রসাদের দায়িত্ব নেয় বাংলাদেশের ভক্তরা। সেই মানের প্রসাদ। এই আমার আমার শুধু ভালো লাগে পরিক্রমার প্রসাদ। এত গর্জিয়াস প্রসাদ দেয়, কারণ 1.5 লাখ টাকা দুপুরে প্রসাদের দায়িত্ব যে নেবেন, 1.5 লাখ টাকা জমা দিতে হবে। ও আগামী গত বছর জমা দিতে যেতে হবে, এই বছর না। গত বছর নাম লেখাতে হবে, তার চান্স পাবেন কিনা জানি না। অনেকে আছে নির্ধারিত, যেমন আমাদের কালীয় দমন প্রভু আছে ঢাকা, উনি হচ্ছে নির্ধারিত হচ্ছে কোথায় যেন, জগন্নাথ মন্দিরে, রাজাপুরের। আবার আমাদের আমারই হাতে উনি ভক্ত হয়েছেন, উনি হচ্ছে রাজবাড়ির মাদারীপুরের শিবচরের প্রভু হচ্ছে দেয় হচ্ছে গদ্রুম দ্বীপের যে প্রসাদ হয় সকালে, ওই প্রসাদটা দেয়। এরকম ভাগ করা আছে, সব নির্ধারণ করা আছে। আর আপনি যদি চান্স পাবেন তো 2-3 বছর আগের থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি নবদ্বীপ মন্ডল পরিক্রমার একদিনের এক বেলার প্রসাদের সেবা করতে চাই। 2-3 বছর আগের থেকে চান্স খুঁজ দেবে, বোঝেন কিছু? আর আপনাদের নিয়ে যাওয়ার সময়, প্রভু আজকে একটু বৈষ্ণব সেবা দেন আপনারা, না প্রভু এবার টগের ভালো নেই, এবার হবে না, আগের বছর দেন। এই যে পরিক্রমায় যে তীর্থযাত্রায় যে 60 জন 80 জন গেলে ওদের গাড়ির থেকে আপনাদের খাওয়াতে হবে কেন? আপনারাই তীর্থযাত্রার সমস্ত ইয়ে করবেন, 100 জনের প্রসাদের আয়োজন করবেন। ওখানে বেশি লাগে না, মানুষ খেতে পারে না। সবাই মিলে আমরা একদিন দেবো প্রসাদ এবার, ঠিক আছে? 1.5 লাখ টাকা না 2 লাখ টাকার প্রসাদ দেবো এবার, মনে থাকে যেন সবাই। এই টাকাও আমি দিয়ে দেবো, পরে আমাকে দিলে হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো। ঠিক আছে, আমরা এখন একটু প্রবচন হবে নবদ্বীপ মন্ডল সম্পর্কে, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। জয় নবদ্বীপ মন্ডল ধাম কি। সবাই খাতা কলম লাগবেন, কিন্তু খাতা কলম না হলে ভুলে যাবেন। সবার জন্য খাতা কলম থাকবে। এই নবদ্বীপ মন্ডল ধাম কে সৃষ্টি করেছিল? প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। নবদ্বীপ মন্ডল ধাম কে সৃষ্টি করেছিল? নতুন ভক্ত আছেন তো অনেকে, ধ্যান দিয়ে শুনবেন এবং লিখবেন, অনেকে জানেন না। বিতিকা মাতাজি বলেন তো, আকিজ কোম্পানির বিতিকা মাতাজি, নবদ্বীপ মন্ডল ধাম কে সৃষ্টি করেছিল? হরে কৃষ্ণ প্রভু, জানা নেই আমার। 13 খাদার মাতাজিরা প্রভুরা বলুন তো, একজন নবদ্বীপ মন্ডল ধাম কে সৃষ্টি করেছিল? 13 খাদা থেকে এখন 5 জন জয়েন করে। আমি তো জানা নেই আমার। ওকে, দেখছেন আমরা কোথায় ফেল করে যাচ্ছি। নবদ্বীপ মন্ডল গেলে আমাদের তো নবদ্বীপ মন্ডল ধাম কে সৃষ্টি করেছে জানি না। তাহলে ধাম দর্শন করতে কোন ইন্দ্রিয় দিয়ে, চক্ষু দিয়ে না কর্ণ দিয়ে? কোনটা? রাধিকা মাতাজি ধাম দর্শন করবেন কিন্তু কর্ণ দিয়ে, কেউ যেন চোখ দিয়ে দেখে না। সেলফি তুলবেন না, তাহলে কিন্তু খেপে যাবো আমি। সেলফি তোলার জন্য কেউ ধামে যাবেন না, ভাব গাম্ভীর্য বজায় রাখবেন। সেলফি তুলবেন ধামের বিভিন্ন জায়গায় গিয়ে, মহাপ্রভুর সাথে, ধামের সাথে, মন্দিরের সাথে বাড়ি এসে দেখাবেন, গর্ব করবেন, অহংকার করবেন। এটা যেন কখনো না হয়, তাহলে কিন্তু ধাম অপরাধ হয়ে যাবে। আপনারা ধাম দর্শন করবেন, দেখবেন একজন প্রভু আমাদের গ্রুপে হতে থাকবেন টিম লিডার হিসেবে, শ্রী মহৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। জয় শ্রী মহৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ জয়। উনি সারাদিন আপনার ক্লান্তি দূর করতে হবে, আনন্দ দেবে সারাদিন।
এমন এমন কথা বলবে, প্রবচন দেবে, আপনি হাঁটবেন 10-15 কিলো হাঁটতে হবে প্রতিদিন, কিন্তু 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 6 কিলো হাঁটতে হবে প্রতিদিন। ঠিক আছে? তো হাঁটবেন, আনন্দ করবেন। মাতাজিদের কীর্তন টিম থাকবে আলাদা, মাতাজিরা পিছনে থাকবেন, প্রভুরা আগে থাকবেন। এমন নয় যে অদ্বৈত প্রভু আগে আছে, আমি অদ্বৈত প্রভুর পাশে পাশে থাকবো, গিয়ে ধাক্কা দিয়ে প্রভুদের আমার পাশে দাঁড়াই গেলেন, আমার চাকরি থাকবে না কিন্তু। এই মাতাজি কার সাথে আইছে? এই অদ্বৈত প্রভুর সাথে আছে, এই অদ্বৈত প্রভু তাড়াও এখান থেকে। আমার তাড়ানোর ব্যবস্থা যেন করবেন না। মাতাজিরা পিছনে থাকবেন, প্রভুরা আগে থাকবে। আর মাতৃতে পোশাক পরবেন, শাড়ি সায়া ব্লাউজ হলে ভালো হয়। যারা গিয়ে এখন কিনবেন গোপী ড্রেস, দ্রুত কিনে নেবেন। গোপী ড্রেস পরলেও ভালো হয়। রেডিমেড গোপী ড্রেস 250 টাকা থেকে শুরু আছে, 3000-4000 পর্যন্ত। গোপী ড্রেসের টাকা কিন্তু আমি দিতে পারবো না, ওটা নিজস্ব খরচ। আমি যদি বলি আমি দেবো, তাহলে দেখা যাচ্ছে 4000 টাকা ধরে বসলেন, ওটা হবে না, ওটা আপনার। আপনি এক কত দেবেন? না না, পরে দিয়ে দিতে হবে, আমি তো ধার দিচ্ছি, পরে দিয়ে দিবেন। তো প্রসাদের সময় দেখবেন, আমি আর একটু বলে রাখি, সকালে প্রসাদ হবে 9টায়। আপনারা ওই প্রসাদের সময় গুরু, আগে রাস্তায় গুরু পূজা হবে, গুরু পূজা করবেন। আমরা জলঙ্গি নদী পার হবো, আজকে জলঙ্গি নদী পার হওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। সবাইকে পার না করা পর্যন্ত কিন্তু আমরা যাত্রা করব না। সবাই যখন পার হয়ে যাবেন, তখন আমাদের টিম যাত্রা করবে। আমরা প্রথমে যাব হচ্ছে গোড়াদহ, সেটা আপনাদের পরে বলবো। তো যেহেতু আমরা প্রভাত গ্রুপে আছি, সবাই মাথায় রাখবেন, আমাদের গ্রুপের নাম আছে প্রভাত গ্রুপ 1। গ্রুপের নাম লিখে রাখেন, প্রভাত গ্রুপ 1। আমরা যে গোড়াদহ যাব, গদ্রুম দ্বীপে যাব, গিয়ে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের সেই 2 তলা বাড়িতে যাব। আর নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। সে নাম, যেখানে নামহট্ট প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ, সেই নামহট্ট, সেই গদ্রুম দ্বীপে যাব, সুরভি কুঞ্জে, যেখানে ইন্দ্রদেব সুরভি গাভীকে নিয়ে এসে তপস্যা করেছিলেন। কি একটু রোমাঞ্চ হচ্ছে নাকি? কখন যাব সেই ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ির যেন সরস্বতী গোস্বামীদের বাড়িতে, কখন যাব? সেই নামহট্ট যিনি প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ প্রভু 5500 বছর আগে, সেখানে কখন যাব? তখন জলঙ্গি অভিন্ন সরস্বতী নদী পার হব, তখন ভক্তগণ শনে নেচে গেয়ে বেড়াবো গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ। আমাদের টিমে 2200 মতো ভক্ত থাকবে, 2200। আপনার হাতের বেল্ট যেন খুলে না যায়, বেল্ট দেওয়া হয়েছে না একটা, প্রভাত গ্রুপ 1-এর বেল্ট, যেন প্রভাত গ্রুপ 2 থেকে চলে যান, আপনাকে এখানে খেতেও দিবে না, থাকতেও দেবে না, যেন যেন ভুল গ্রুপে কেউ চলে যাবেন না। আর হাতের বেল্টটা কখনো খুলবেন না, ওটা 9 দিন ব্যাপী রাখবেন হাতে। ওইটা দেখে আপনার খাবার দেওয়া হবে, চেক করা হবে, খাবার দেওয়ার আগে, থাকতে দেওয়ার আগে চেক করা হবে। এগুলো যদি না বলে দিই, তাহলে আগামী বছর যখন যাবেন না, তখন মনে হবে প্রভু তো এগুলো বলেনি, বিপদে পড়ে যাবেন। সবাই অনেকে নতুন না এখানে, নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছেন, অধুনা অধুনা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছেন এমন কেউ আছেন 2-4 বছরের মধ্যে? আছি দাদা। তুমি করেছো? কাদের সাথে করেছো? ও ঠিক আছে, ইসকনের সাথে করেছো না? ওই কথা বাবা। না হ্যাঁ, তাহলে গীতা 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 ভবন থেকে করেছো, ভালো। কেমন লেগেছিল? খুব ভালো, এই যে বলতেছে না, হ্যারি বল, এই না করলে পূর্ণ দেখে আনন্দ কেউ বাড়ি বসে উপলব্ধি করতে পারবে না। দেখুন আপনি এখানে যতটুকু, আসলে আমাদের মন চলে যায় এই সময়, আমরা তো যেতে পারছি না, প্রাণ চলে যায় মায়াপুরে। যা বলতেছে বাবা, কোনোটা বাদ যাচ্ছে না।
দেখা যাচ্ছে ওরা সরাসরি যে সমস্ত জায়গায় যাবে আমরা মানুষের সেই সমস্ত জায়গায় কোনো জায়গায় বাদ দেবো না। আমার কাছে এসে গাইড, আমি তো আজকে চলে যাচ্ছি রামসেরা ধামে, গিয়ে গাইড বুক দেখে দেখে আমি আপনাদেরকে সমস্ত জায়গায় নিয়ে যাবো, যাতে কোনো জায়গায় বাদ না পড়ে যায় এবং সমস্ত জায়গার মাহাত্ম্য বলবো। তবে যে কথা বলছিলাম আপনাদেরকে যে ধাম কিন্তু চোখ দিয়ে দর্শন করা যায় না, চক্ষু দিয়ে, কারণ আমার ভগবান অভিন্ন। যেহেতু ভগবানকে আমাদের চামড়া চক্ষু দিয়ে দর্শন করতে পারি না, সেই ধাম আপনি চামড়া চক্ষু দিয়ে দর্শন করতে পারবেন না। কেন? ভগবান চক্ষু দিয়ে দর্শন করা যেত তাহলে অর্জুনের মতো একজন গর্জিয়াস ভক্তের, ভগবানের প্রিয় পার্শ্ব ছিল না অর্জুন, সখা ছিল না, মামাতো ভাই ছিল না, তাহলে তাকে দিব্য দান করতে হতো না। সবাই ধ্যান দিবেন যে ধাম দর্শন করতে কর্ণ ইন্দ্রিয় দিয়ে, আর ধাম দর্শন করতে কর্ণ ইন্দ্রিয় দিয়ে, আর ভাগবত উত্তরটা পারলাম না মনে হয়। নবদ্বীপ ধাম টেস্ট। টিপ দিয়ে নিচ্ছি যে আপনি যে চোখ দিয়ে ধাম দর্শন করতে চাইবেন তাহলে আপনি ঠকে যাবেন। আপনি দেখবেন সেই একটা পুরনো বুড়ো বট গাছ, একটা ভাঙাচুরো মন্দির, পাশে একটা টিউবওয়েল, পাশে কটা বাড়ি, ও তো আমাদের এলাকাও আছে, আছে না? এরকম দর্শন হবে কিন্তু। আম গাছ তো আমাদের মুজিবনগরেও আছে, এরকম দর্শন হবে কিন্তু আমগাড়ায় যখন যাব। কিন্তু তার মাহাত্ম্য শ্রবণ করে আপনাকে মানুষে নিয়ে যাচ্ছি বুঝতে হবে, আপনাকে সেই মানুষই চিন্তা করতে হবে। তো প্রথমে বলি, অল্প কিছু বলবো আর রাস্তায় যেতে যেতে বলবো, ঠিক আছে? যেহেতু আমরা রাস্তায় রওনা হয়ে গেছি, তো আমাদের টিম চলছে। এখন আমি বলি যে নবদ্বীপ মন্ডল ধাম কে সৃষ্টি করেছিল, কেন সৃষ্টি করেছিল? নবদ্বীপ মানে কি? 9টা দ্বীপ, দ্বীপের নাম কি, কোন দ্বীপের কি মাহাত্ম্য, এগুলো আজকে একটু জানার চেষ্টা করবো। নবদ্বীপে আসলাম কিন্তু তা জানবো না, এটা হতে পারে না। মায়াপুর ধাম কোন দ্বীপে অবস্থিত, এই সব কিছু জানবো আজকে চলতে চলতে, ঠিক আছে? জলঙ্গি নদী পার হতে সময় লাগবে, তো আপনারা তাড়াহুড়ো করবেন না। যারা স্বেচ্ছাসেবক আছে তাদের নিয়ম কানুন আইন মেনে চলবেন, তাদের কথার উপর দিয়ে যাবেন না। দেখবেন আপনার ছেলের বয়সে একটা ছেলে হয়তো স্বেচ্ছাসেবক লাঠি নিয়ে দাঁড়ায় আছে বা আপনাকে গাইড করছে, গরম দিচ্ছে, আপনি রাগ করবেন না। ওর ডিউটি ওইটা, ওর সেবা পেয়েছে ওইটা। সতর্ক যেহেতু আগে করেছি এখন করে দিচ্ছি। এখন নবদ্বীপ মন্ডল ধাম কি জয়, নবদ্বীপ মন্ডল পরিক্রমা 2026 কি জয়, পরিক্রমা সকল ভক্তের পারবা কি জয়। মিরাটে গেল না আজকে পরিক্রমা, আজকে আপনারা পৌঁছে গেলেন, আমি রাক্কিল হয়ে গেল। তো নবদ্বীপ মন্ডল ধাম সৃষ্টি করেছিলেন কে, সৃষ্টি করেছিলেন? প্রশ্ন লিখেছেন সবাই, উত্তর হবে শ্রীমতী রাধারানী। নবদ্বীপ মন্ডল ধাম শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছিলেন। জয় শ্রীমতী রাধারানী কি জয়। আর রাধারানীর অপার করুণায় আমরা নবদ্বীপ মন্ডল ধাম পেয়েছি, অপার করুণায়। সেই সম্পর্কে এখন বলবো, আর বাকিটা ধীরে ধীরে বলতে থাকবো। তো আমি যে কথাগুলো এখন বলছি না, এই কথাগুলো জিজ্ঞাসা করেছিলেন পার্বতী শিবের কাছে। দেখেন আমার কথা না, গুলো পার্বতী জিজ্ঞাসা করছেন শিবের কাছে যে নবদ্বীপ মন্ডল ধাম কি সৃষ্টি করেছিল, কেন সৃষ্টি করেছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল। আর শিবজি মহারাজ এই খবর শুনে, প্রশ্ন শুনে তিনি উচ্ছ্বাসিত হয়ে, উদ্বেলিত হয়ে, আনন্দিত হয়ে, মায়াপুর নবদ্বীপের নাম শুনে এমনি শরীর নেচে ওঠে। তিনি পার্বতী দেবীর প্রশ্নের উত্তর দিচ্ছেন কিভাবে, এইভাবে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে। তারপরে কোনো একদিন কৃষ্ণ আর রাধারানীর এক উপবনে বিহার করার কথা, সেখানে ললিতার বিশাখা সেই সমস্ত আয়োজন করেছেন। তারা দোলনায় ঝুলন করবেন সেই আয়োজন করে দিয়েছেন। আয়োজন করতেন সবসময় বিশাখা ললিতা। বিশাখা বেশি কথা, ললিতার একটু কষ্ট। ললিতাও কৃষ্ণকে ভালোবাসতেন। ললিতা চাইছিলেন যে কৃষ্ণ আমার সঙ্গে বিবাহ হোক, কিন্তু হয়ে গেছে কৃষ্ণের সঙ্গে।
রাধারানীর। তবু কিন্তু সবাই যা দিছে তারপরও সেটা ললিতাকে দিছে না, মাঝে মাঝে বুঝছেই না। সুযোগ পালিয়ে এদিক ওদিক তাকিয়ে এটা কি হোক যে আমি কম বাবা কম কৃষ্ণ একটু সঙ্গ দেন আর কি, বৃষ্টিপাতে তারা হলেও তাতেই ললিতা খুশি। কিন্তু কৃষ্ণ আগে চলে এসেছেন, যেখানে দোল ঝুলন যাত্রা হবে, এসে দেখে রাধারানী এখনো পৌঁছায়নি, কারণ কোন রাধা আগে পৌঁছাতে পারে না। পারে কি দাদা বাবু? মন্দির আসার আগে কে বেরোয় নিচে তলায়, কে আগে আসে? দিদি না আপনি? ওই সবার বেলায় তাই, এই জন্য রাধারানী কেন কেউ আগে আসতে, কি ব্রহ্মাগণ, এই আলোচনা হবে পরে যখন আমরা এসে যাব। আমরা যখন নৈমিষারণ্যে যাব, তখন ওখানে আছে পুষ্কর তীর্থ, সেখানে গিয়ে আলোচনাটা আসবে ব্রহ্মা কেন পুজো পায় না। এখন থাক, ওটা এখন বলবো না। ওই ওই পুকুর পাড়ে গিয়ে আমরা এই আলোচনা করবো, পুষ্কর পুষ্কর তীর্থে গিয়ে আলোচনা করব যে কেন ব্রহ্মা পূজা পায় না। এখানে ব্রহ্মার স্ত্রী আসতে দেরি হয়ে গেছিল। তো এখন রাধারানী এসে পারেনি কেন? রাজারানীর এখনো শাড়ি পরা হয়নি, লিপস্টিক এক ঠোঁটে লাগায়ে শাড়ি পরে ব্লাউজ পরে ম্যাচিং করতে, সব ঠিক আছে কিনা, ম্যাচিং হয়েছে কিনা মেকাচ্ছে। আর বৃন্দা দেবী নাম ছিল তখন, ঠিক আছে, এখন তুলসী মহারানী। বৃন্দা দেবী দেখতে রাধারানীর মতো অপরূপ সুন্দরী ছিলেন এবং খুব কাছের ক্লোজ ফ্রেন্ড ছিলেন রাধারানীর, এবং মনে মনে কৃষ্ণকে ভালোও বাসতেন। কৃষ্ণের প্রতি দুর্বলতা নেই কার? আপনার নেই, আমার নেই, তাহলে বৃন্দা দেবী কেন থাকবে না? কিন্তু স্পেশাল ভাবে কৃষ্ণ বৃন্দা দেবীকে মনে মনে ভালোবাসতেন, তার বৃন্দা দেবীর প্রতিও কৃষ্ণের একটা দুর্বলতা ছিল। নারদ মুনিও এসছেন আজকে, আমন্ত্রিত করা লাগে না নারদ মুনি, আজকে ভগবান রাধারানীকে নিয়ে দোলনায় ঝুলন করবেন, আমিও অপরূপ সুন্দর সেই ঝুলন দর্শন করে আসি। এবং এসে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একা একা দোলনায় ঝুলন দিচ্ছে, আর বৃন্দা উঠছে মনে হয়। একটু আজকে আর্লি মর্নিং, মানে আর্লি চলে এসেছেন আগে আগে, যাতে সবাই আসার আগে কৃষ্ণকে একটু স্পেশাল ভাবে দেখতে পারি, একটু স্পেশাল ভাবে কথা বলতে পারি। সবাই আর ক্যামেরা অফ করা কেন? কাকে দেখে কথা বলবো? আপনাদের ক্যামেরা সবার অফ কেন? ভুবন্তী মাতাজি, বিথি মাতাজি, হ্যাঁ, সবার ক্যামেরা অফ থাকলে কাকে কাকে দেখবো আর কথা বলবো? খবর পড়ার মতো হয়ে গেল, রেডিওর খবর। কিন্তু নারদ মুনি তো মানে সবসময় একটা ঝামেলা বাধাই দেওয়ার জন্য উস্তাদ। সংসারে একটা ঝামেলা, ঝুট ঝামেলা বাধা দেওয়ার জন্য নারদ মুনি কোনো জুড়ি নেই। যখন কৃষ্ণ একা একা দোলনা দোল খাচ্ছে, রাধারানীর জন্য ওয়েট করছেন, আর পাশে দাঁড়ায় দেখেন অপরূপ সুন্দর সাজে সজ্জিত হয়ে বৃন্দা দেবী এসে কৃষ্ণের এই রূপ দর্শন করছেন, আকণ্ঠ পান করছেন। তখন নারদ এসে কি করলেন? বৃন্দা দেবীর হাত ধরে টানতে টানতে নিয়ে এসে কৃষ্ণের পাশে দোলনায় বসিয়ে দিলেন। এতে সবচেয়ে বেশি খুশি হয়েছে বৃন্দা দেবী, যে আমার জীবন সার্থক হয়ে গেল, যে আমি কৃষ্ণের পাশে বসার সুযোগ পেলাম, যেভাবে পাই না কেন। কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছে, না মনে মনে যাকে চাই, কিন্তু রাধারানীর ভয়েতে যে কাজটা করতে পারি না, আজকে সে কাজটা নারদ মুনি করে দিল। দুইজনে বসিয়ে দিয়ে নারদ মুনি পিছনে গিয়ে দোলনায় এমন ধরে একটা ঠেলা দিয়েছেন, ধাক্কা, দুইজনে দোলনায় দোল খাচ্ছেন। কে কে? রাধারানী না পরিবর্তে বৃন্দা দেবী আর ভগবান শ্রীকৃষ্ণ। আর দোলনায় দোল দিয়ে নারদ মুনি এখান থেকে অন্তর্ধান করে একদম সরাসরি রাধারানীর অন্তর্মহলে প্রবেশ করে গেছেন। রাধে, ও শ্রীমতী রাধারানী, তুমি এখনো ম্যাচিং করছো? কাম তো সারা ওদিকে। কি হয়েছে নারদ? এসো এসো এসো। কি আসবো, তোমার তো খবর খারাপ। কি খবর খারাপ? তুমি এখনো রেডি হও, এখনো ম্যাচিং করছো, লিপস্টিক লাগাওনি এক ঠোঁটে, চুড়ি এক হাতে পরেছো, এক হাতে এখনো ভরে পারোনি, দেখো ওদিকে খবর খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বলছো তুমি? তোমার দেরি দেখে তোমার প্রাণনাথ কৃষ্ণ তোমার প্রিয় সখী বৃন্দা দেবীকে নিয়ে দেখো কিভাবে দোলনায় দোল খাচ্ছে, আমি নিজে চোখে দেখে আসলাম। এই হচ্ছে নারদ মুনির কাজ, বুঝছেন? আর এই কথা শোনার পরে না
রাধারানী কেন, আপনি থাকতে পারবেন ম্যাচিং করতে, আর এক ঠোঁটে লিপস্টিক লাগাতে পারবেন যদি শোনেন যে আপনার হাজবেন্ড আর একজনকে চড়ে বেড়াচ্ছে? আর শাড়ি তো অর্ধেক পরেছিল, অর্ধেক টানতে টানতে যাচ্ছে, মাথায় যে ওড়নাটা দেয় বৃন্দাবনের মাতাজিরা, ওটাও ওড়না কোনোরকম একটা সিফটিমে লাগানো ছিল, ওটাও টানতে টানতে যাচ্ছে, একদম উল্কার বেগে ছুটে চলেছেন রাধারানী। আয়লা ঝড় দেখেছেন? আয়লা 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 ঝড়ের মতো ছুটে যাচ্ছে সেই যেখানে দোলনায় দোল খাওয়ার কথা ছিল। অন্য অন্য সখীরা রাধারানীকে নিয়ে যাবে, রাধারানীর এই উল্কার মতো ছুটে যেতে দেখে সবাই ম্যাচিং ট্যাচিং করছিল, ওইসব ফেলে রেখে রাধারানীর পিছনে পিছনে দৌড়। আজকে পরম সুখে বৃন্দাবনের কোনো একটা একটা নিভৃত জায়গায় এই বৃন্দা দেবীকে নিয়ে কৃষ্ণ দোল দিচ্ছে, আর একটু মাঝে মাঝে দুইজন দুইজনকে দর্শন করে চোখাচোখি করছেন, খুব আনন্দ পাচ্ছেন। বৃন্দা দেবীর জীবন তো সার্থক হয়ে গেছে কৃষ্ণের পাশে বসে দোল খেতে, যে স্থানটাতে রাধারানীর বসার কথা। হ্যাঁ বাবু আসবে সকাল সকাল অফিস। হ্যাঁ, সকাল সকাল ছুটি এবার কৃষ্ণ তো চালাক, 4টায়। সবাই যদি থাকে ডালে ডালে, কৃষ্ণ থাকে পাতায় পাতায়, সবাই যদি থাকে পাতায় পাতায়, কৃষ্ণ থাকে পাতার শিরায় শিরায়। হঠাৎ করে কৃষ্ণ তাকায় দেখে মানে আইলা ঝড় আসতেছে, আইলা আইলা ঝড়, বুঝতে পেরেছেন তো? রাধারানী আসতেছেন, কাপড় চোপড় উড়তে উড়তে আসতেছে, মনে খেয়ে ফেলবে আসে দুইজনকে যদি একসঙ্গে দেখে। আর কৃষ্ণ ভয় পেয়ে গেছেন রাধারানী এইভাবে আসতে দেখে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। হ্যাঁ, এসে দেখে বৃন্দাবনে বা কৃষ্ণ কোথায় গেল, কেন পালালো, কেন হারিয়ে গেল, সামনে তাকায় দেখে সব শো শো শব্দ হয় না, ঝড় আসলে তুফান আসলে শো শো শব্দ হচ্ছে সামনে দিয়ে, তাকায় দেখে রাধারানী আয়লা ঝড়ের বেগে তুফান বেগে ছুটে আসছেন, আর কৃষ্ণের পাশে বিহার করেছেন। তো বৃন্দা দেবী ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে কোথায় পালাবেন খুঁজে পাচ্ছেন না, তিনি সঙ্গে সঙ্গে নদী রূপ ধারণ করেছেন, নদী বিরজা নদী রূপ ধারণ করেছেন, নদী হয়ে গেছেন, নদী হয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে রাধারানী অষ্টসখী সহ সমস্ত সখীরা এসে দেখেন কৃষ্ণও নেই, আর বৃন্দা দেবী নেই, দোলনা কিন্তু নড়তেছে, দোল হচ্ছে, মনে হচ্ছে একটু আগে দোল খাচ্ছিল। আর রাধারানী খুঁজে বেড়াচ্ছে প্রাণ, কোথায় গেল কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আপনারা খোঁজে নেবে কোথায় কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ বাবু খোঁজে নেবে। রাধারানী খুঁজছে, খুঁজতে 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 রাধারানী শত সহস্র কোটি গোপী নিয়ে তিনি খুঁজতে খুঁজতে গঙ্গার ধারে চলে এসেছেন, গঙ্গার পূর্ব পাড়ে চলে এসেছেন, পূর্ব পাড়ে এসেছেন অপরূপ সুন্দর 9টা দ্বীপ, ছোট ছোট অপরূপ সুন্দর 9টা দ্বীপ দেখে রাধারানীর খুব ভালো লেগে গেল। তখন রাধারানী ভাবছেন, আমি যদি এখানে এই সমস্ত দ্বীপে আমি যদি বৃন্দাবনের অনুরূপ একটা বন সৃষ্টি করে আমি যেখানে, তখন নিশ্চয়ই আমার পরনাথ আমাকে দর্শন দেবেন। তোমার রাধারানী তার সখীদের নিয়ে হাতের কাকুন দিয়ে চুরি দিয়ে খুঁজে খুঁজে সেখানে নানা রকম গাছ রোপণ করতে লাগেন, এবং সমস্ত দ্বীপে 9 ফুল লতা বৃক্ষ, এবং রাধারানী সমস্ত কি আহ্বান করলেন। এখানে গঙ্গী, সরস্বতী, যমুনা, গঙ্গা, কালিন্দী, কালিন্দী মানে যমুনা, তারপর হচ্ছে আর 2টা নদী আছে যেখানে হিরণ্যকশিপুর হাত ধুইছিলেন, মনে আছে? নৃসিংহদেবকে হত্যা করে কংস হিরণ্যকশিপুরকে হত্যা করে নৃসিংহদেব হাত ধুয়েছিলেন, ওই নদীর নাম কি? আবার হরিহর ক্ষেত্র, অনেকগুলো নদী, পঞ্চবেণী মানে পঞ্চ নদী, 5টা নদীর সমাহার, যে ব্রিজ আছে না গৌরাঙ্গ ব্রিজ, আমরা যদি নবদ্বীপে যাবো সেদিন দেখবেন গৌরাঙ্গ ব্রিজের পথে যাবো, এই ব্রিজের নিচে আছে 5টা নদীর সমাহার, পঞ্চবেণী বলা হয়। ওখানে অবশ্যই স্নান করবেন, আমি বলে দেব স্নান করার জন্য, কিন্তু আপনারা ওপারে গিয়ে স্নান, পশ্চিম পাড়ে গিয়ে স্নান করবেন, এপারে প্রচন্ড স্রোত, ভেসে যেতে পারেন। তো সমস্ত নদীকে তীর্থকে আহ্বান করলেন, হ্যাঁ সমস্ত তীর্থকে আহ্বান করলেন। এখানে কাবেরী নদী আছে, কাবেরী, গোদাবরী সব নদী আছে এখানে। হংসবাহন শিব যেখানে ডুবে থাকতেন, আমরা এই নদীর পাড়ে এক রাত, প্রথম রাত্রি যাপন করবো আজকে রাত্রি।
এই ময়ূর নৈমিষারণ্যে রাত্রি যাপন হবে আজকে আমাদের। জানি না আজকে আমি শেষ করতে পারবো কিনা, কটা বাজে। তো আমরা তো যাচ্ছি, আমরা আমঘাটা পর্যন্ত আজকে গোড়াদহ পর্যন্ত যাব, তার মধ্যে আমরা নবদ্বীপের সৃষ্টি রহস্যটা শেষ করব। তো রাধারানী সমস্ত চিত্তকে আহ্বান করে আনলেন এবং সমস্ত বনটাকে অপরূপ সুন্দরভাবে সাজালেন, একদম অভিন্ন বৃন্দাবন। এবং আপনারা জানেন এই নবদ্বীপ ধামকে অভিন্ন বৃন্দাবন বলা হয়। কেন বলা হয় এটা আপনারা জানেন না, এটাও প্রশ্ন আকারে নিতে পারেন। নবদ্বীপ ধামকে অভিন্ন বৃন্দাবন কেন বলা হয় তার উত্তর এখন পেয়ে যাবেন। যেহেতু রাধারানী বৃন্দাবনের আদলে কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনের আদলে নবদ্বীপ 9টা দ্বীপকে সুন্দর রূপে সাজিয়েছিলেন, তাই এই নবদ্বীপকে অভিন্ন বৃন্দাবন বলা হয়। একটা প্রশ্ন উত্তর হয়ে গেল এখানে। কিন্তু লিখছেন তো আমাদের মাতাজি, ওই যে যারা নতুন ঢুকেছেন খাতা কলম থাকতে হবে কিন্তু, তা নাহলে কিছুই মনে রাখতে পারবেন না। তো রাধারানী যখন তপস্যা করতে লাগলেন কৃষ্ণকে পাওয়ার জন্য এই বৃন্দাবন, এই নব বৃন্দাবনে, অভিন্ন বৃন্দাবনে এসে, তখন কৃষ্ণ নিজেকে আড়াল করে ডাকতে পারলেন না। পিছন দিক দিয়ে এসে রাধারানী হাতটা চেপে ধরলেন। আপনারাও দেখবেন হাতটা এরকম বাড়াই দিয়ে দেখবেন যে কৃষ্ণ ধরে কিনা। আপনাদের হাতটাও একটু আলগা রাখবেন যেন কৃষ্ণ ধরে কিনা। রাধারানীর হাতটা কিন্তু কৃষ্ণ যখন চেপে ধরেছেন, আর রাধারানী পিছনে ফিরে দেখে প্রাণনাথ স্বয়ং আমাকে আলিঙ্গন করার জন্য দুবাহু প্রসারিত করে দিয়েছে। আর রাধারানী কৃষ্ণকে শুভেই বলছে, তোমার এই তপস্যা তুমি বর্ণনা করো। কিন্তু রাধারানী কেন ছিল অল্প কিছু হয়ে গেল। অনেক অনেক ইতিহাস আছে, বৃন্দা দেবী বান্ধবী আর কৃষ্ণ পালিয়েছিল, কিন্তু এখন এমন পরিবেশ সৃষ্টি করেছে কৃষ্ণ রাধারানীর কাছে না এসে থাকতে পারলো না। যেমন কস্তুরীর গন্ধ আছে না, কস্তুরীর গন্ধ, কস্তুরী ছিলেন তো, কস্তুরীর গন্ধ কিন্তু খুব অন্যরকম ব্যাপার স্যাপার। এই কস্তুরী হয় আর পুরুষ হরিণের নাভিতে, আর যখন সেই পুরুষ হরিণ নাভি দিয়ে সেই কস্তুরীর সুগন্ধ ছড়ায় তখন নিজেও বুঝতে পারে না। খোদাই চৈতন্য প্রভু হাত উঁচু করেছেন কেন, কিছু বলবেন? তো হরিণ যেমন তার নাভিতে যখন কস্তুরী হয় তখন সেই সুগন্ধ কোথা থেকে আসছে এটা পাওয়ার জন্য হরিণ দিক বিদিক ছুটতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে। একসময় সে হরিণ মারাও যায়। কস্তুরী কোথায় গন্ধটা বাজছে, কোথা থেকে আসছে, নিজের নাভি থেকে আসছে সে বুঝতে পারে না। নিজের নাভির কস্তুরী সুঘ্রাণ হরিণ বুঝতে না পেরে ছুটতে থাকে দিক বিদিক। এক সময় তার মৃত্যু হয়ে যায়। তারপরে শিকারীরা সেই কস্তুরী সংগ্রহ করে, কোটি কোটি টাকা দাম। ঠিক এই এই কস্তুরীর সঙ্গে তুলনা করা হয় কৃষ্ণের। কৃষ্ণের যে অপরূপ সৌন্দর্য, কৃষ্ণ যে সর্ব আকর্ষক, এত রূপ তার, এই রূপমাধুরী সম্পর্কে কৃষ্ণ নিজে জানে না, কিন্তু রাধারানী জানে, আপনারা জানেন, হ্যাঁ কিনা? তাই কৃষ্ণ একদিন আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠেছিলেন, চমকে উঠেছিলেন। আরে কে, কার এত সুন্দর চেহারা, এত সৌন্দর্য কার? তখন রাধারানী বলছেন, হে প্রভু, তুমি আর কখনো আয়নার সামনে দাঁড়াবে না। বলছে, আমি আর কখনো আয়নার সামনে দাঁড়াবো না, তাহলে আমি আমার প্রেমে আমি ডুবে যাব, আর রাধারানীকে আমি ভালোবাসতে পারবো না। কৃষ্ণের রূপ এত সুন্দর যে কৃষ্ণ নিজের রূপে নিজে পাগল হয়ে যায়। একদিন আয়নার সামনে দাঁড়িয়েছিলেন মাত্র, তাহলে নিজের রূপে নিজে পাগল হয়ে যায় মানে কস্তুরীর মতো হয়ে গেল না? তাই রাধারানী বলছেন, আমাকে, আমি আপনাকে পাওয়ার জন্য এই বন সৃষ্টি করেছি। বলছে, আমি নিজে রাধারানীকে খুশি করার জন্য আজকে এই নবদ্বীপ, এখানে 9টা দ্বীপকে তুমি অপরূপ সুন্দর ভাবে সাজিয়েছো। তা আজকে থেকে জগৎবাসী এটাকে নবদ্বীপ ধাম বলে জানবে। হরি বল, জয় নবদ্বীপ ধাম। কি স্বয়ং কৃষ্ণ ঘোষণা করেছিল কিন্তু এই নামটা, অত সস্তা না।
যারা জানেন না তারা ধ্যান দিয়ে শুনবেন। এই নবদ্বীপ মন্ডল ধাম এই নামকরণ করেছিলেন কৃষ্ণ স্বয়ং। রাজনীতি থেকে রাধারানীর সৃষ্ট এই বনকে নবদ্বীপ ধাম বলে জগৎবাসী জানবে। আর আমি আরো ঘোষণা করছি, কৃষ্ণ বলছেন আমি আরো ঘোষণা করছি, যেহেতু এই 9টা দ্বীপ দেখতে ঠিক অবিকল বৃন্দাবনের মতন, নানা ফল ফুলে সজ্জ, নানা তীর্থ নদীতে পরিপূর্ণ। আমি ঘোষণা করছি আজ থেকে এই নবদ্বীপ মন্ডল ধাম অভিন্ন হয়ে বাসীদের কাছে খ্যাত লাভ করবে। বৃন্দাবন ধাম কি জয়। আমরা এখন রাধারানীর কৃপায় এই নবদ্বীপ মন্ডল ধাম পেলাম, অভিন্ন বৃন্দাবন পেলাম, 9টা দ্বীপ, এখন আর সাধারণ দ্বীপ থাকলো না। হ্যাঁ, তো এখানে আমরা 9টা দ্বীপের নাম জানার চেষ্টা করবো। এখন আমরা কোন দ্বীপে আছি সেটা আমরা বুঝতে পেরে যাবো, ঠিক আছে? 9টা দ্বীপ আছে পদ্ম ফুলের কোড়কের মতন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন, বলেন, আমি শুনতে পাচ্ছি। কৃষ্ণ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যে ময়ূরীর পাখা, এটা কোন ময়ূরীর পাখা? আচ্ছা, দেখি সুযোগ পেলে পরে বলবো, ঠিক আছে? যদি আজকে সুযোগ হয় পরে বলবো, তবে নাই কালকে রাতে, আজ রাত্রি যখন রাত্রি থাকবেন না ক্যাম্পে, তখন আলোচনা করা যাবে, ঠিক আছে? আমার গা হবে না, কারণ রঙ্গিবাড়ি যাবে। শুনেছি সব ঝামেলা হয়ে গেছে। অন্তত মায়াপুরে তো আসেন, মায়াপুরে তো আসেন। হয়তো সিলেটে যাবেন কিভাবে? একসাথে 2 জায়গায় তো যাওয়া যাবে না। আপনি সিলেটে চাইলেও যেতে পারবেন না। এখন আপনি আছেন জলঙ্গি নদীর তীরে, জলঙ্গি নদী পার হচ্ছেন এখন আপনি। তাহলে আমরা জানলাম আজকে 3টে জিনিস। নবদ্বীপ ধাম কে সৃষ্টি করেছিলেন, নবদ্বীপ ধামকে অভিন্ন বৃন্দাবন কেন বলা হয়, আর এই নবদ্বীপ ধামের মাহাত্ম, 3টে বিষয় আমরা শ্রবণ করলাম। এখন 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, প্রশ্ন আবার করতে পারেন কয়টা দ্বীপ নিয়ে নবদ্বীপ মন্ডল গঠিত হয়েছিল? প্রশ্নটা রাখুন ছোট ছোট করে। কয়টা দ্বীপ নিয়ে নবদ্বীপ ধাম গঠিত হয়েছে? বিপুল বাবু হাত উঁচু করেছেন কেন? হরে কৃষ্ণ প্রভু, বলছি সমান জামিন হ্যাঁ, এই বাইরে না ভগবান সিংহদেব সমান বধ করে কোন নদী ভাত এসেছিল, কোন নদী? আপনি কি জান দেশের সাথে আওয়ামী লীগের বিএনপি থাকবে নাকি? হ্যাঁ, মুখে যাবো তো সেই পঞ্চানন তলা যাবো যেদিন, সেদিন আমরা নিশিংহপল্লীতে যাবো। আপনারা শ্রবণ করুন ধ্যান দিয়ে। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ মন্ডল ধাম গঠিত হয়েছিল। পেঁপে, বেগুন, লিখুন 9টা দ্বীপ নবদ্বীপ মন্ডল ধাম গঠিত হয়েছিল। তারপরে আলু গাজর ভাজি, ডাল। তারপরে প্রশ্ন নেবেন 9টা দ্বীপের নাম হ্যাঁ, না কি? না প্রভু, আপনারা ভালো করে শুনবেন এই বিষয়টা, যে যারা নবদ্বীপ এটা সকাল সকাল ছুটি বা পরিক্রমা করতে যেতে পারেন না সশরীরে, 4 ছুটি, তারা মানুষ এরকম ফল লাভ করবেন। হ্যাঁ, সমস্যা নেই না? হ্যাঁ, বলিস। এই যে মানুষের নবদ্বীপ পরিক্রমা, আপনারা অনেক ফল নবদ্বীপের পরিক্রমা, যারা প্রতিদিন সকালে স্নান আদি করে, মঙ্গল আরতি করে, তুলসী জলদান করে, যারা বৃন্দা দেবীকে সামনে রেখে পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে যারা এই নবদ্বীপের নাম স্মরণ পূর্বক ভূমিতে মাথা টেকে মন্ডল ধাম তোমার ঘরে প্রতিদিন 9টা দ্বীপ অনেক
9টা দ্বীপের নাম কি কি জায়গা রাখবেন, কালকে ডান পাশে আরেকটা জিনিস লিখে দেবো, আমার এখন না দেখে আমি লিখতে পাল্টো পাল্টা হয়ে যেতে পারে। আমিও তো মনে রাখ, তো ঠিক আছে, নাম লিখে আর ডানে জায়গা রাখবেন কিন্তু। নবদ্বীপ মন্ডলের প্রথম কোনটা? সীমান্ত দ্বীপ লেখেন, সীমান্ত দ্বীপ। আগে একবার বলি, তারপর আপনারা পরে লিখবেন। হ্যাঁ, সবাই 2 হাত জোড় করে বলেন। যেহেতু ধামের নাম আর ভগবানের নাম অভিন্ন, আমরা যখন ভগবানের নাম বলি জয় ভগবান শ্রীকৃষ্ণ, তখন হাত জোড়ো করি না। এই জন্য কোনো ধামের নাম উচ্চারণ করার পূর্বে শ্রদ্ধার সহিত হাত জোড়ো করে নেবেন। যেমন আমরা বোতল আছে জলের বোতল। এটা ভালো। ভালো। ধাম কেন ডর বলে রাখবেন না, কি হচ্ছে কিন্তু রাখি আসছে জল ছাড়া দিলে খাওয়া নাম উচ্চারণ করার পূর্বে করতে আরো ছিল পেয়েছিলাম যে বিদ্যুৎ যায় না মাঝে মাঝে হাত জোড়ো করতে। আমাদের জল ভালো না নিয়ে যাওয়া লাগবে। আপনার অনেকেই মাথায় রাখবেন না, দেখুন আমি নীতি না মিনে পড়ে যায় কেন? হচ্ছে